চলো আজকে আমরা যেটা দেখবো, দেওয়া ছিল বোধহয় 16 তারিখ শব্দ গঠন, তাই না? আজকের টপিক বাংলা ব্যাকরণ। হ্যাঁ স্যার। চলো ওইটা দিয়ে শুরু করি আজকে, তারপরে আমরা অন্য টপিকে যাবো। বড় একটা চার্ট করে নিয়ে এসেছি তোমাদের, যাতে পছন্দ না হয়। সব থেকে জঘন্য একটা টপিক, যার সবার ভালো লাগে না, প্রত্যয়। প্রত্যয়, আচ্ছা ধারণা আছে কার কার প্রত্যয় সম্পর্কে? কম বেশি অনেকে টিউশন পড়ায়, তাদের তো সুবিধাই হয় মনে হয়। যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি, ধাতু এবং শব্দ প্রকৃতি পরে বসে নতুন নতুন শব্দ তৈরি করে তাকে বলা হয় প্রত্যয়। এটা তো সংজ্ঞা গেল, এটা সংজ্ঞা চলে গেল, ঠিক আছে চলো। আচ্ছা, হুম, প্রকৃতি আর প্রত্যয়, হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু একটা বলছিলে। বলছি প্রকৃতি আর প্রত্যয় এই দুটো কি আলাদা? তো অবভিয়াসলি আলাদা, প্রকৃতি এবং প্রত্যয় অবভিয়াসলি আলাদা। আমরা এই প্রত্যয়ের হ্যাঁ, স্যার প্রকৃতিযুক্ত প্রত্যয় সমান প্রকৃতি প্রত্যয়। আচ্ছা সেটা আমরা দেখছি। চলো এবার একটু হ্যাঁ, আমি বলি, তোমরা সবাই একটু শোনো, না হলে আবার আমরা শেষ করতে পারবো না। ঠিক আছে, দেখো আমরা এই প্রকৃতি এবং প্রত্যয় আজকে পড়বো, কিন্তু তার আগে আজকের টপিকে দেওয়া ছিল মেনলি শব্দ গঠন, তাই তো? শব্দ গঠন তোমরা যদি একটু 7-এর বই বা 8-এর বইয়ের দিকে দেখো, তখন সেখানে ওই অনেকগুলো বিভাজন, বিভিন্ন রীতি, বিভিন্ন বিষয় রয়েছে। যেমন একটা বিষয় ওরা ব্যুৎপত্তিগত দিক দেখে, একটা উৎসগত দিকের কথা বলছে, ঠিক আছে? এখানে যদি দেখো একটু সেইগুলো রয়েছে। তো ব্যুৎপত্তিগত দিক বা গঠনগত দিক বলছে, ঠিক আছে, আর একটা হচ্ছে উৎসগত দিক, উৎসগত দিক বলছে, ঠিক আছে? এছাড়া শব্দ, ওই যে যৌগিক শব্দ, মৌলিক শব্দ, এরকম ধরনের বিভিন্ন প্রসঙ্গ কিন্তু রয়েছে, ঠিক আছে? ব্যুৎপত্তি বলতে কিন্তু আমরা এই প্রকৃতি প্রত্যয় সেটার দিকেই চলে যাচ্ছি। আর উৎসগত যখন বলছি, সেটা শব্দ ভান্ডার, যেটা পরবর্তীতে আমাদের কিছুটা হয়তো টাচে আসতে হবে, ঠিক আছে? তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে শব্দ ভান্ডার, শব্দ ভান্ডারটা কি আসলে? শব্দ উৎস দিক থেকে, কিভাবে কোন দিক থেকে আসছে। ধরে নাও যে আমরা যারা পড়িয়েছে বা পড়ায় তারা কম বেশি জানে, সেটা হচ্ছে যে আমরা চন্দ্র, সূর্য, এই ধরনের শব্দ যখন বলছি, সেটা কোথা থেকে আসছে? এগুলো তো প্রথমে আমাদের শব্দ ছিল না, সেখান থেকে আস্তে আস্তে আমরা নিয়ে আসছি, তাহলে এটা সংস্কৃত থেকে কিছুটা আসছে। নেক্সট পার্ট যেটা আসছে, সেটা হচ্ছে যে আবার কিছু শব্দ আছে সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তন করে বাংলায় ঢুকছে, ঠিক আছে? এবার ভান্ডার বলতে আমরা জানি কি, সেখানে সাধারণত আমরা যেমন ঘট একটা তৈরি করি, সেটাকে ভান্ডার বলি। সেটার মধ্যে 5 টাকা, 10 টাকা, 1 টাকা, ঠিক আছে, তারপরে 2 টাকার কয়েন, 100 টাকা, 500 টাকা, সবকিছু আমরা ওর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিই। এখানেও এরকম আমাদের বাংলার ক্ষেত্রে বেশ কিছু শব্দ ভান্ডার রয়েছে আমাদের বাংলার ক্ষেত্রে। সেই শব্দ ভান্ডার বলতে কি, আহ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ, বিভিন্ন দেশের হতে পারে, আমাদের দেশে একেবারে সংস্কৃত থেকে কিছুটা আগত, মানে দেশি হতে পারে, বিদেশি হতে পারে, সব ধরনের শব্দ নিয়ে আমরা যার সাহায্যে কথাবার্তা বলছি, সেটাই হচ্ছে সেই শব্দগুলো, যার মধ্যে যেখানে মানে বিশ্লেষণ করা, আলোচনা করা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে শব্দ ভান্ডার। যাই হোক, তো এই উৎসগত দিক যখন আমরা পড়বো, সেটা হচ্ছে এই শব্দ ভান্ডারগত দিকের কথা আমাদের আসবে। আর এখানে যেটা বলছি ব্যুৎপত্তিগত দিক, সেটা হচ্ছে এক প্রত্যয় থেকে নিষ্পন্ন হয়ে শব্দ তৈরি করছে, একটা আবার সমাস বলছে। সমাস বলতে কি, দুটো পদের মিলন, সেটা সমাস। আমরা সমাস যখন পড়বো তখন এই বিষয়টা জানতে পারবো। মিলনের ফলে যে আহ শব্দ তৈরি করছে সমাস নিষ্পন্ন হয়ে, সেটা। আর একটা আসছে অনুষঙ্গ নিষ্পন্ন। অনুষঙ্গ বলতে ওর পাশাপাশি আরো কিছু শব্দ যোগ হচ্ছে, যে সব বা বলা যেতে পারে কিছু বর্ণগুচ্ছ যোগ করে মূল শব্দের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা নতুন শব্দ তৈরি করছে, সেইগুলোর কথা আমাদের জানতে হবে। মোটামুটি এইটুকুনি একটু জাস্ট জেনে রাখো। নেক্সট পর্বে চলো, এই প্রসঙ্গ যেটা এর আগে আমরা পড়েছি,
এখানে দেখালাম উৎপত্তি এবং উৎসগত দিক। এরপরে সেটা ধাতব প্রত্যয়ের বা প্রকৃতীয় প্রত্যয় তুমি যদি বলো, সেক্ষেত্রে দুটো ভাগ, যেটা একটু আগেই তোমরা বলছিলে যে প্রকৃতি এবং প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হচ্ছে একটা নতুন শব্দ। নতুন শব্দ, ঠিক আছে? এক হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে প্রত্যয়, এই দুটো যুক্ত হয়ে তৈরি হচ্ছে। যেমন আমি যদি এক্ষুনি বলি চল যোগ আ, চলা। আবার বলছি যে আর একটা উদাহরণ যদি বলি তেল যুক্ত আ, তেল যোগ আ, তেলা। এখানে দেখো এই যে চল তেল এইগুলো নিয়েই, এইগুলো হচ্ছে সমস্তটা হচ্ছে প্রকৃতি। আর এখানে এই যে আ ব্যবহার করছি, এটাকে বলছি আমরা প্রত্যয়। এটুকু তো ক্লিয়ার হলো যে একটা মূল শব্দ এই যেটা তৈরি হতে দুটো অংশ লাগছে, একটা হচ্ছে চল যোগ আ, এখানে এই চল এবং তেল এই দুটো যুক্ত হয়ে তৈরি হচ্ছে প্রকৃতি। আর একটা হচ্ছে আ, এই যে আ দুটো দু জায়গায় বসছে, সেটা হচ্ছে প্রত্যয়, ঠিক আছে? এই দুটোর মিলনে তৈরি হচ্ছে একটা নতুন শব্দ, যেটাকে বলছি আমরা কি প্রত্যয়জাত শব্দ, ঠিক আছে? এইবার এই প্রকৃতিকেও দুটো ভাগ করছি আমরা, একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা ক্রিয়া প্রকৃতি, ঠিক আছে? আর তোমার হচ্ছে প্রত্যয়কে ভাগ করছি তদ্ধিত প্রত্যয় আর কৃত প্রত্যয়। প্রত্যয়কে কি ভাগ করছি? তদ্ধিত প্রত্যয় আর হচ্ছে কৃত প্রত্যয়। এটা ক্লিয়ার হলো এই পর্যন্ত দুটো ভাগ। তারপর আমরা কিভাবে কি যুক্ত করছি না করছি সেগুলো আমরা পরে আসবো। এবার এই প্রসঙ্গ বলতে গিয়ে ধাতু অনুষঙ্গ আমাদের অবশ্যই জানতে হবে। আমি একটা কথা বারবার বলছি, আজকের যে ক্লাসটা আমরা পড়াচ্ছি মূলত হচ্ছে 9 যে ব্যাকরণ বই আছে, সেখানে শব্দ গঠন যেটা আছে সেটা একটু প্রত্যেকে দেখবে। আমার মনে হয় তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। ক্লাস 9 ব্যাকরণ বইয়ের শব্দ গঠন প্রসঙ্গ যেটা আছে সেটা যদি ভালো করে একটু দেখো, দেখবে যে এই সমস্ত ইনফরমেশন খুব সুন্দর করে সাজানো আছে, খুব সুন্দর করে, ঠিক আছে? যেটাই আমি বলছি সেই জিনিসটা ওখানে খুব সুন্দর করে দেওয়া আছে, সঙ্গে একটু আমাদের বামনদেব বা অন্যান্য যে বই রয়েছে সেগুলো। তো দেখো ধাতু প্রসঙ্গ, এর আগে আমরা কি বললাম যে ধাতু প্রত্যয়। এবার এই এখানে এখানে কি হয়, নাম প্রকৃতির সঙ্গে তদ্ধিত প্রত্যয় এই দুটো যোগ হয়, আর একটা যোগ হয় সেটা হচ্ছে কি ক্রিয়া প্রকৃতির সঙ্গে কৃত প্রত্যয়, এই দুটো যোগ হয়। এইবার এই প্রশ্ন করে যে কৃত প্রত্যয়টা কি, ঠিক আছে, বা ক্রিয়া প্রকৃতি ব্যাপারটা কি, সেগুলো আমরা ডিটেলসে পরে পড়বো। কিন্তু আমাদের একটা জিনিস এক্ষুনি জানা দরকার, সেটা হচ্ছে ধাতু প্রসঙ্গ। ধাতুটা কি আসলে, কি ধাতুটা? সবাই কম বেশি আমরা জানি যে ক্রিয়াপদের মূল, ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ হলো যেটাকে ভাঙা ধাতু। যায়নি, মানে আচ্ছা, আমি ভাঙা বলে যায়নি দিচ্ছি, এরকম একটা অংশই। আমি একটু বলে নিই, তোমরা তারপরে গিয়ে বলো, না হলে কি হবে সবাই একজন বলা শুরু করলে সবাই শুরু করবে, তাতে তোমাদেরই লস হবে। আমি এইটুকুনি বলছি, হ্যাঁ, শুধু এইটুকুনি দেখে নাও। তারপরে কারোর একদম শেষ 10 মিনিট তোমাদের কথা বলার জন্য আমি সুযোগ দেবো, 10 থেকে 15 মিনিট আমি দেবো, ঠিক আছে? বলছে ক্রিয়াপদের মূল যে অংশ তাকে বলছি আমরা ধাতু, তাকে কি বলছি আমরা? ধাতু। এইবার দেখো কারো সাউন্ডটা অফ করা আছে, অফ করে দেবে। কোডি মিউট করো। তাহলে এখানে দেখো যে ক্রিয়াপদের মূল অংশ যেটা বলছি সেটাকে বলছি আমরা ধাতু। এবার কি বলছি দেখো, একটু আগে আমি বলছিলাম যে চল যুক্ত আ ইজ ইকুয়াল টু চলা। তাহলে এই যে চলা, এটা তো ক্রিয়াপদ, ক্রিয়াপদ। চল যুক্ত আ, এটা হচ্ছে ক্রিয়াপদ।
তাহলে এই যে ক্রিয়াপদটা আমরা পেলাম, এর মূল অংশ কোনটা? চল। এই ধাতুর ক্ষেত্রে কিন্তু একটা চিহ্ন থাকে, ধাতু রূপের চিহ্ন, রুট চিহ্ন, ঠিক আছে? তাহলে এই চল ক্রিয়াপদের মূল অংশ, তার সঙ্গে এই কি তো যুক্ত হচ্ছে, আটা যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই চল মূল যে অংশ, এইটা হচ্ছে কি দাঁড়াচ্ছে? ধাতু। এবার এই ধাতুর তিনটে ভাগ করা হচ্ছে, একদল বা সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতু। তারপরে কি আসছে? বহুদল বা সাধিত ধাতু। আর 3 নম্বর আসছে বহুপদ বা সংযোগমূলক ধাতু। আমি এবার একটু প্রত্যেককে বলবো যে খাতাটা বার করতে, এখানে সংজ্ঞাগুলো আমি একটু বলবো, পারলে একটু লিখে নাও, তোমাদেরই সুবিধা হবে। নোটে কিন্তু এই অংশটা নেই, আগেই বলে দিচ্ছি। প্রত্যেকে একটু খাতাটা বার করে নাও, আমি বলে দিচ্ছি। একদল বা সিদ্ধ বা মৌলিক ধাতু, একদল সিদ্ধ বা মৌলিক ধাতু কি এটা? সবাই কি খাতা নিয়েছো? যদিও রেকর্ড হচ্ছে, পরে লিখে নিতে পারবে, তবুও সঙ্গে সঙ্গে নিলে সময়টা বাঁচবে। নিয়েছো খাতা হ্যাঁ সবাই? স্যার বলুন। হ্যাঁ বলছি, হ্যাঁ স্যার। লেখো যে ধাতুগুলি, আমি প্রথমে একদলটা বা সিদ্ধ বা মৌলিক ধাতুটা বলছি। যে ধাতুগুলি স্বয়ং সিদ্ধ, যে ধাতুগুলি স্বয়ং সিদ্ধ, অর্থাৎ যেগুলিকে আর বিশ্লেষণ করা যায় না, যেগুলিকে আর বিশ্লেষণ করা যায় না, যে ধাতুগুলি স্বয়ং সিদ্ধ, অর্থাৎ যে ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না, তাকে কি বলছে? তাকে একদল বা সিদ্ধ বা মৌলিক ধাতু বলছে। যেমন দেখো এখানে শুন, মর, খা, দেখ, পা, যা, এই যে শব্দগুলো, পর, ঠিক আছে, এই যে গুলো রয়েছে, যে ধাতুগুলো রয়েছে, দেখো এইগুলো আর কিন্তু বিশ্লেষণ করা যাচ্ছে না, ওটাকে, ওটা ওই পর্যন্তই রয়েছে, ঠিক আছে? তার জন্য এটাকে বলছে মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু বা একদল ধাতু বলছে। ক্লিয়ার হলো? একটাই দল থাকছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? একেবারে উচ্চারণ, দলটা মানে কি? দল শব্দের যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায়, এখানে একেবারে উচ্চারণ করা যাচ্ছে, ঠিক আছে? সেই জন্য বলছে এটাকে একদল বা সিদ্ধ বা মৌলিক ধাতু। ক্লিয়ার প্রত্যেককে? কারোর সমস্যা আছে এখানে? একবার একটু হাতটা তুলে দেখাও। বেশ, ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো নেক্সট। হ্যাঁ স্যার। চলো তারপরে যেটা আসছে বহুদল বা সাধিত ধাতু। এটার একটু সংজ্ঞা লিখে নাও। কোন সিদ্ধ ধাতু, কোন সিদ্ধ ধাতু বা শব্দের সঙ্গে, কোন সিদ্ধ ধাতু বা শব্দের সঙ্গে এক বা একাধিক প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয়। আবার বলছি, কোন সিদ্ধ ধাতু বা শব্দের সঙ্গে এক বা একাধিক প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয়
তাকে বলে সাধিত ধাতু বা বহুদল ধাতু। তাকে বলে সাধিত ধাতু বা বহুদল ধাতু। ঠিক আছে, মানে বলতে চাইছে যে আগে আমরা সিদ্ধ যেটা বলেছি সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতু বা একদল ধাতু, এর সঙ্গে যখন কি হচ্ছে একাধিক প্রত্যয় যোগ হয়ে যাচ্ছে, যেমন শুন যুক্ত আ শুনা, মর যুক্ত আ মরা, দেখ যুক্ত আ দেখা, ঠিক আছে, পা যুক্ত আ পাওয়া, এই যে প্রত্যয় যোগ হচ্ছে, ঠিক আছে, এগুলো যুক্ত হওয়ার পর যে ধাতু তৈরি করছে সেটাকে বলছি সাধিত ধাতু। ঠিক আছে, ওই প্রত্যয় যোগ হওয়ার পরে যেমন আরো কিছু স্যার আছে। বলছিলাম হুম, একাধিক প্রত্যয় যোগে যে গঠিত হচ্ছে একটু দুটো উদাহরণ দিলে ভালো হয়। এই তো বললাম, ভোজন একাধিক কর, প্রত্যয়। শয়ন কর, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। দর্শন কর, হুম, হলো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভোজন কর, শয়ন কর, দর্শন কর, এটা ক্লিয়ার হয়ে গেল। এবারে আসো, এটাকে আবার তিনটে ভাগ করছি। এইটা একটা মজার বিষয়, এই প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু, এটা আমরা নিজেরা অনেক জায়গায় আমরা করেছি। যেমন আমরা বলছি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, একটা বাক্য দিলাম মা শিশু, সরি বুঝবে ডিস্টার্ব, শিশু চাঁদ দেখাচ্ছেন। আমি বললাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে এখানে দেখো মা শিশুকে দেখাচ্ছেন, আমি বলছি যে প্রযোজক ধাতু, তাহলে এখানে দেখাচ্ছেন যেটা আছে এর মূল ধাতু কি বা মৌলিক ধাতু কি? দেখ, দেখ তো? দেখ দেখ, এর সঙ্গে আ যোগ হয়েছে, যোগ ছেন হয়েছে, তিনটে হয়ে দেখাচ্ছেন হচ্ছে। তাহলে এখানে আমার বক্তব্য, মা কিন্তু নিজে দেখছে না, এখানে যদি বলে কোনটা মূল ধাতু এখানে, তাহলেই দেখাচ্ছেন, বা বলতে পারে প্রয়োজক ক্রিয়া কোনটা, তখন কিন্তু এটা হবে। কিন্তু যদি বলে যে পথটা যখন নিজে না করে অন্যকে করিয়ে নেয় কাজটা, তখন প্রযোজক। অবভিয়াসলি সেটা, তাহলে এখানে বলছে যে ক্রিয়াপদ যেটা আছে সেই ক্রিয়াপদটা কি হচ্ছে কারোর নির্দেশে কাজ করছে, কারোর একটা, এখানে মা নিজে দেখছে না, শিশুকে দেখাচ্ছেন, তাহলে এই যে দেখানো হচ্ছে, যেহেতু এটা ক্রিয়া, তাই এটা হচ্ছে প্রযোজক বা নিযন্ত ধাতু। ঠিক আছে, এখানের যে মূল অংশ সেটা হচ্ছে আবার দেখো মৌলিক ধাতু, এর সঙ্গে আ যোগ হয়েছে, ওর সঙ্গে ছেন যোগ হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার কি প্রযোজক বা নিযন্ত ধাতুটা? আবার একটু হাত তুলে দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট চলো নাম ধাতু। আমরা বলছি নেক্সট কি নাম ধাতু। আচ্ছা, নাম বললেই বোঝা যাচ্ছে সেখানে নাম পদ আসবে, নাম পদ আসলে কি হবে? নাম পদ মানে পদের কোন পার্টটা আসবে? নামপদ যখনই বলবো তখন আমাদের বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এগুলো চলে আসবে, তাই তো? নাম যখনই বলছি আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই তিনটে তো অবশ্যই পাচ্ছি আমরা নামপদের মধ্যে, তাই তো? এবার এই যে নামপদের সঙ্গে যখন আ প্রত্যয় যোগ করে ধাতু গড়ে ওঠে, তখন সেটা হচ্ছে নাম ধাতু। নাম পদের সঙ্গে এই পদের সঙ্গে কি যোগ হচ্ছে? আ প্রত্যয় যোগ হচ্ছে, হয়ে যে ধাতু গড়ে উঠছে তাকে বলছি নাম ধাতু। উদাহরণ কি আছে? যেমন কাম যুক্ত আ, কামা, একটা উদাহরণ দিলাম, এখানে চলে আসো, কাম যুক্ত আ, কামা। আবার বলছি গুছ যুক্ত আ, গোছা, দাঁড় যুক্ত আ, দাঁড়া, খ্যাপ যুক্ত মানে খ্যাপ যুক্ত আ, খ্যাপা,
ঠিক আছে? এবার পিটা যুক্ত আ, পিটা, এগুলো আবার একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এই ধরনের যখন তৈরি হচ্ছে তখন সেটা কিন্তু নাম ধাতু হয়ে যাচ্ছে। হলো? তাহলে নাম ধাতু কাকে বলে? এর আগেরটা প্রযোজক ধাতু কাকে বলে সেটা একটু লিখে নাও আগে। প্রযোজক ধাতুটা বলা হয়নি, লেখো। মৌলিক ধাতুর পরে, লিখছো সবাই? মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগে গঠিত যে ধাতু, যে ধাতুর কর্তা, র দেবে একটা সঙ্গে, ধাতুর কর্তা নিজে কর্ম সম্পাদন না করে অন্যকে দিয়ে সম্পাদিত করায় বা অন্যকে দিয়ে করায় তাকে প্রযোজক ধাতু বলা হয়। তাকে প্রযোজক ধাতু বলা হয়। স্যার আরেকবার বলবেন। মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগে যে ধাতুর কর্তা নিজে কর্ম সম্পাদন না করে অন্যকে দিয়ে করায় তাকে বলে প্রযোজক ধাতু। হয়েছে? উদাহরণ লিখে নাও, উদাহরণ বলে পয়েন্ট করে। খা যোগ আ, খাওয়া। বল যোগ আ, বলা। পর যোগ আ, পড়া, ইত্যাদি। এরপরে নাম ধাতু। সংজ্ঞাটা লিখে নাও। নামপদ অর্থাৎ বিশেষ্য ও বিশেষণের সঙ্গে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গড়ে ওঠে তাকে বলে নাম ধাতু। তাকে নাম ধাতু বলা হচ্ছে। যেমন কাম যোগ আ, কামা। গুছ যোগ আ, গুছা, ইত্যাদি বলে ছেড়ে দাও। নেক্সট আসো ধনাত্মক ধাতু। এটা সম্পর্কে মোটামুটি স্যার পিতার সাথে আ যোগ করলে পিতা হয়, ওটাও তো নাম ধাতু হবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার প্রশ্ন হচ্ছে পিতা তো একটা নাম, তার সাথে আ যোগ করলে পিতা, সেটা কি করে ক্রিয়া হলো, মানে ধাতু হলো? কিছু জায়গাতে যেমন আমি বলছি যে খ্যাপা যুক্ত আ, খ্যাপা, ঠিক আছে? পিতা যোগ আ, পিতা, এটার ক্ষেত্রে ওটা যুক্ত হচ্ছে কিন্তু ওটার পরিবর্তন ঘটছে না, ঠিক আছে? এখানে তুমি বলতে পারবে না যে অযুক্ত হয়েছে বা অন্য কিছু যুক্ত হয়েছে। এটার অন্য কোনো ভাবে যে তুমি নিয়ম বার করবে সেটাও কিন্তু আলাদা করে সাধারণভাবে নেই, ঠিক আছে? সাধারণভাবে ওরকম কোনো নিয়ম তুমি পাবে না, কিন্তু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে এইরকম ধরনের সূত্র চলে আসে।
মানে এটা আমিও খুঁজেছি, তুমি যেটা বলছো এটা আমিও খুঁজেছি বেশ কয়েকটা বই। মানে স্যার পরীক্ষার সময় এরকম একটা দিলে তো বোঝা মুশকিল হয়ে যাবে যে এটা নাম ধাতু না নাম শব্দ। কিছু ক্ষেত্রে তোমাকে তো মনে রাখতে হবে, ওই জন্য কিছু ব্যতিক্রম তো থাকবে। বুঝতে পারছো কি বলছি? এইগুলো আচ্ছা ধরে নাও স্যার। যে ওই পার্টের ব্যতিক্রম একটা পার্ট, ঠিক আছে? এবার সেই ব্যতিক্রম গুলো তোমাকে আগে মনে রাখতে হবে, ঠিক আছে? যতটা তুমি আচ্ছা স্যার। ব্যতিক্রমটাকে মনে রাখতে পারবে তত তোমার সুবিধা হবে। বাকি নিয়ম তো মনে রাখলে সবগুলো, একটা উদাহরণ মনে রাখলে অনেক উদাহরণ চলে আসবে। আচ্ছা, তারপরে চলো ধনাত্মক ধাতু। ধনাত্মকটা কি আসলে? ধনাত্মক ধাতু বলছি, ধাতু তো আমরা বুঝতে পারছি ক্রিয়াপদের মূল অংশ, কিন্তু সেখানে বলছি ধনাত্মক। ধ্বনির অনুকরণে যা সৃষ্টি হচ্ছে সেটাই ধনাত্মক। আর ওই ঝমঝম, ধক ধক, শন শন এগুলো কি স্যার ধনাত্মক শব্দ? আচ্ছা, খাখা, হ্যাঁ এটাও তো এটা কি ধ্বনির ধনাত্মক। অনুকরণ আছে? আমি বললাম খা খা মাঠ খা ঝা ঝা করছে, এটা কি অনুকরণ আছে? অনুকরণ আছে তো নাই, স্যার। অনুভব। অনুভবের এটা দ্বারা। ভাব প্রকাশ করবে। হ্যাঁ, তাহলে একটা হতে পারে ধ্বনির অনুকরণ করে, অথবা অনুভবের দ্বারা কি হচ্ছে, অনুভবের দ্বারা অনুকরণ করার ফলে যে ধাতু আমরা পাচ্ছি তার সঙ্গে যখন আবার আ প্রত্যয় যুক্ত হচ্ছে সেটাকে বলছি আমরা ধনাত্মক ধাতু, ঠিক আছে? এবার বইয়ের ভাষায় যদি আমরা যাই, যে ধাতুতে ধ্বনির ব্যঞ্জনা প্রকাশ পায় তাকে বলে ধনাত্মক ধাতু। ধ্বনির ব্যঞ্জনা, সেটা অনুভবের দ্বারা হতে পারে, অনুকরণের দ্বারা হতে পারে, ঠিক আছে? আবার যেমন ধনাত্মক মানে এই ধনাত্মক ধাতু এর আবার অনেক পার্ট রয়েছে, একটা ধনাত্মক, একটা অনুকরণাত্মক, আবার একটা আছে যেটা হচ্ছে তোমার ঝনঝন বা এই সমস্ত নয়, একটা শব্দ হবে, যেমন গাছের ডাল মট করে ভেঙে গেল, এই মট এটাও কিন্তু একটা ধনাত্মক শব্দের উদাহরণ, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো আমাদের একটু পরে জানতে হবে, এখন এটার দরকার শুধু একটুখানি সেইটুকুনি জেনে নাও। সেটা হচ্ছে যে লিখে নাও ধনাত্মক ধাতুর সংজ্ঞা: যে ধাতুতে ধ্বনির ব্যঞ্জনা প্রকাশ পায়, যে ধাতুতে ধ্বনির ব্যঞ্জনা প্রকাশ পায় তাকে কি বলে? ধনাত্মক ধাতু বলে। হলো? ধ্বনির ব্যঞ্জনা বলতে ওই যে বললাম, অনুভবের দ্বারা সৃষ্ট হতে পারে, কোনো একটা ধ্বনি তার অনুকরণ করেও হতে পারে, আবার কি হচ্ছে যে অনুভবের দ্বারা সৃষ্ট তার একটা ব্যঞ্জনা, এরকম ভাবে ধরে নাও। ব্যঞ্জনা মানে এখানে অনুকরণ জাত, সেটা বলছে, অনুকরণ করা, ঠিক আছে? ক্লিয়ার হলো কি? একটা উদাহরণ দাও দাদা। ধরো আমি একটা বলছি যে একটু আগেই বললাম যে খাখা মাঠ, তাহলে মাঠ, খাখা মাঠ বলতে আমরা কি বোঝাতে চাইছি? যেখানে মানে শূন্য একদম। শূন্যতায় পরিপূর্ণ সেটা। রোদ ঝাঝা করছে, এই যে রোদ ঝাঝা করছে, প্রচন্ড রোদ, সেটা অনুভব করানোর জন্য আমরা বোঝাতে চাইছি রোদটা ঝাঝা করছে। তো এখানে এই যে দুটো শব্দ আমরা প্রয়োগ করছি, সেখানে দেখো একটা অনুভব বোঝাচ্ছে। আবার যখন ট্রেন চলছে, বলছি ট্রেনের ঝিকঝিক শব্দ আমার মাথা ধরে গেছে, তাহলে ট্রেনের শব্দ ওই যে ওটা ঝিকঝিক আমরা ধরে নিচ্ছি, ঝিকঝিক না হয়ে অন্য কোনো তো হতে পারে, অন্য কিছু একটা হতে পারে, কারোর একটা আছে। তো এই যে ব্যাপারটা আমি যেটা বললাম যে একটা শব্দের অনুকরণ করে প্রকাশ করছে আর একটা অনুভবের দ্বারা তৈরি হচ্ছে, দুটোকে ব্যঞ্জনা হিসাবে তৈরি করছে, মানে দুটোকে ধরে নিচ্ছে যে
ব্যঞ্জনা, সেইভাবে যে প্রকাশটা করছে তাকে বলছি ধনাত্মক। তাহলে এই যে দুটো উদাহরণ দিলাম, এক ভেবে দেখো দুটো কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। এছাড়া আরো অনেক উদাহরণ আছে, যেমন ধূপ যুক্ত আ ধোকা, ফোস যুক্ত আ ফোসা, ঠিক আছে। তারপরে বলছে খট খট যুক্ত আ খটখটা, ক্যাচ ক্যাচ যুক্ত আ ক্যাচ ক্যাচা। দেখো সব ক্ষেত্রে আ যোগ হচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো এইটা, তারপরে ঝমঝম যুক্ত আ ঝমঝমা, ঠিক আছে। এইগুলো সমস্তটা হচ্ছে ধনাত্মক ধাতুর উদাহরণ। এরপরে আসো বহুপদ বা সংযোগমূলক ধাতু। এখানে আর একটা পাঠ আসছে, কি বহুপদ বা সংযোগমূলক ধাতু। কি বলছে দেখো, সংযোগমূলকটা কি বলছে, বিশেষ্য বিশেষণ এবং সর্বনাম পদের সঙ্গে কর, হ, দে, পা ইত্যাদি ধাতু যোগ করে যে সকল নতুন ধাতু বাংলায় সৃষ্টি হয়ে প্রচলিত হয়ে উঠেছে তাদের বলা হচ্ছে বহুপদ ধাতু বা সংযোগমূলক ধাতু। তাহলে কি বললাম, বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক পদের সঙ্গে, তাহলে আগে যে কাজগুলো আমরা করেছি অ্যাকচুয়ালি, এই যে প্রযোজক বা নিযন্ত, তারপরে নাম ধাতু বলছি, তারপরে ধনাত্মক ধাতু বলছি, এইগুলো কি হচ্ছে, যখন একাধিক বার যুক্ত হচ্ছে, একাধিক ভাবে বসছে বাক্যের মধ্যে, তখন সেটা হচ্ছে কি সংযোগমূলক ধাতু, ঠিক আছে। এবং তার সঙ্গে বেশ কিছু প্রত্যয় প্রত্যয় যোগ হচ্ছে, প্রভৃতি বর্ণ প্রত্যয় বলতে পারো, আরো কিছু অংশ যোগ হচ্ছে। যেমন ব্যাকুল হ, একটা শব্দ বলছি ব্যাকুল হ, শান্তি দে, দুঃখ দে, লজ্জা পা, কেঁদে ফেল। দেখো এগুলো কিন্তু দুটো পদের সমন্বয়ে তৈরি হচ্ছে, তার জন্য এটা বহুপদ বা সংযোগমূলক ধাতু, ঠিক আছে। এটার একটু সংজ্ঞা লিখে নিয়েছো কি কেউ? লিখে নাও, আর একবার বলছেন। বিশেষ্য কমা বিশেষণ এবং ধনাত্মক পদের সঙ্গে কর, হ, দে, পা এগুলো পরপর কমা কমা দিয়ে, হ্যাঁ, প্রভৃতি ধাতু যোগ করে, আবার বলছি বিশেষ্য কমা, আরেকবার বলবেন। বিশেষ্য কমা বিশেষণ এবং ধনাত্মক পদের সঙ্গে কর, কমা হ, কি কি পাচ্ছি আমরা, কর, হ, দে, পা প্রভৃতি ধাতু যোগ করে, প্রভৃতি ধাতু যোগ করে যে সকল নূতন ধাতু, যে সকল নূতন ধাতু বাংলায় সৃষ্টি হয়ে প্রচলিত হয়ে উঠেছে, বাংলায় সৃষ্টি হয়ে প্রচলিত হয়ে উঠেছে, তাদের বলা হয় বহুপদ ধাতু বা সংযোগমূলক ধাতু। হয়েছে? এবার এই সংযোগমূলক ধাতুর আবার দুটো ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে যুক্ত ধাতু আর একটা হচ্ছে যৌগিক ধাতু, ঠিক আছে। এই যুক্ত ধাতুর ক্ষেত্রে কি বলছে, বিশেষ্য, যুক্ত ধাতুর ক্ষেত্রে বিশেষ্য বিশেষণ আর ধনাত্মক পদের সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়। মৌলিক ধাতু যখন যুক্ত হবে, যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে বলছে যুক্ত ধাতু। তাহলে বিশেষ্য বিশেষণ ধনাত্মক পদের সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়ে যে ধাতু গঠন করে তাকে বলছে যুক্ত ধাতু। যেমন ভোজন কর, এখানে ভোজন শব্দটা কি, কোন পদ? ভোজন শব্দটা ক্রিয়াপদ। ক্রিয়াপদ।
তাহলে এখানে কি পেলাম? ভোজন, ভোজ, তাই তো? এবারে কর, তারপর বলছে শয়ন কর, কাজ কর, প্রশ্ন কর, সেলাম কর, পাস কর। দেখো সবগুলোর সঙ্গে কি হচ্ছে? মৌলিক ধাতু, এই যে কর সেটা যুক্ত হচ্ছে। আবার কোথাও পা হতে পারে, দুঃখ পা, লজ্জা পা, ঠিক আছে, ভয় পা, তেষ্টা পা, প্রশ্রয় পা। স্যার বলছি হ্যাঁ, ভোজন কর শব্দটার মধ্যে ভোজন শব্দটা তো নাম ধাতু, তাই না? হ্যাঁ, নাম ধাতু, আর কর শব্দটা হচ্ছে ক্রিয়া মৌলিক ধাতু। মানে মূল এবার এই দুটো যুক্ত হয়ে হচ্ছে যৌগিক ধাতু। যুক্ত হয়ে তৈরি হয়ে হচ্ছে যুক্ত ধাতু। যুক্ত ধাতু, আচ্ছা যুক্ত ধাতু, ঠিক আছে, ঠিক আছে। হুম, হুম, যুক্ত ধাতু, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ ধাতু যোগেও হয় অনেক সময়, রাজি হ, প্রবাহিত হ, সদয় হ, ঠিক আছে, এইরকম ব্যাপারটা থাকছে। আচ্ছা, এরপরে দেখো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যৌগিক ধাতু। যৌগিক ধাতু কি বলছে? যে এইখানে একটু মনে রাখতে হবে যে ইয়া অথবা ইতে, একটু লিখে নাও সুবিধা হবে, আমি একেবারে বলে দিই তারপরে বুঝিয়ে দিচ্ছি। ইয়া অথবা ইতে প্রত্যয়ান্ত, ইয়া অথবা ইতে প্রত্যয়ান্ত অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সিদ্ধ বা মৌলিক ধাতুর সংযোগে যে ধাতু গড়ে ওঠে তাকে যৌগিক ধাতু বলছে। আবার বলছি, সবাই একটু মিলিয়ে নাও। ইয়া অথবা ইতে প্রত্যয়ান্ত অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সিদ্ধ বা মৌলিক ধাতুর সংযোগে, সিদ্ধ বা মৌলিক ধাতুর সংযোগে যে ধাতু গড়ে ওঠে তাকে বলে যৌগিক ধাতু। তার মানে ইয়া অথবা ইতে প্রত্যয় যেখানে অন্ত বলছে তার মানে শেষে থাকবে। কার শেষে? অসমাপিকা ক্রিয়ার সঙ্গে। তার মানে এই অসমাপিকা ক্রিয়া যেটা থাকবে, ধরে নাও একটা উদাহরণ বলছি, খাইয়া ফেল, খাইয়া ফেল, একটা আমি শব্দ বললাম, বা খেয়ে ফেল। এখানে এই যে খাইয়া, ইয়া আছে, ইয়া প্রত্যয়ান্ত, এবং এইটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। এটা কি পাচ্ছি আমরা? অসমাপিকা ক্রিয়া। এটা যেটা পাচ্ছি আমরা অসমাপিকা ক্রিয়া। তার সঙ্গে কি হচ্ছে? ফেল। ফেলটা কি মৌলিক ধাতু না? সমাপিকা ক্রিয়া। অবভিয়াসলি সমাপিকা, কিন্তু এটা মৌলিক ধাতু তো, তাহলে এই মৌলিক হ্যাঁ ধাতু স্যার। বা সিদ্ধ ধাতু হচ্ছে। তাহলে এক অসমাপিকা ক্রিয়ার সঙ্গে মেন কথা কি হচ্ছে? সিদ্ধ বা মৌলিক ধাতু যোগে যখন নতুন ধাতু তৈরি করছে বা সংযোগে তৈরি হচ্ছে একটা নতুন ধাতু, তাকে বলছি আমরা এই যৌগিক ধাতু। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? বুঝতে কি কোনো সমস্যা আছে এ পর্যন্ত? নেই, তাই তো? চলো এরপরে স্যার আর দু তিনটা উদাহরণ। আরো দু তিনটে উদাহরণ দেব। বেশ, যৌগিক ধাতু, তাই তো? খাইতে বস, কেঁদে ফেল, খাইতে বস, কেঁদে ফেল, ঠিক আছে। যেমন আমি একটা উদাহরণ যদি বাক্য গঠন দিতে চাই যে আমি বসিয়া পড়ি,
বা বসে পড়ি, ঠিক আছে? এরকম ভাবে যখন ক্রিয়াপদ গঠন করে তৈরি হয়ে যাবে তখন বাক্যের মধ্যে দিয়ে এইভাবে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হলো মোটামুটি? চলো এবার প্রকৃতি এবং প্রত্যয়, যেটা আজকের টপিক আমার করানোর। দেখো এখানে কতগুলো শব্দ, এর আগে যারা পিএসসি করেছে ওরা অনেকেই হয়তো এটা জানে, তবু আমি একবার তোমরা রিভাইজ করে নাও, বুঝতে পারবে। বলছে যে ধার্মিক, শীতল, জমিদার, এই তিনটে দেখো শব্দ রয়েছে এখানে, তারপরে কর্তব্য, তারপরে আছে শ্রবণ। এই যে পাঁচটা শব্দ আমরা দিয়েছি তাকে ভাঙলে এটা তো প্রদত্ত বা মূল শব্দ বলছি আমরা, যেটা তৈরি করা হচ্ছে, এর মূল একটা অংশ থাকছে। যেমন ধার্মিক ভাঙলে কি পাচ্ছি আমরা? ধর্ম। ধার্মিক ভাঙলে কি পাচ্ছি আমরা? ধর্ম যোগ ইক। শীতল, শীত যুক্ত ল। জমিদার, জমি যুক্ত দার। কর্তব্য, ক্রি যুক্ত তব্য। আর শ্রবণ, শ্রু যুক্ত অনট। এগুলো আমরা পাচ্ছি। এর এই যে মূল অংশ সেটাকে বলছি আমরা প্রকৃতি, আর অতিরিক্ত যে অংশটা পাচ্ছি সেটাকে বলছি আমরা প্রত্যয়। এইটুকুনি কি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? কোনো একটা শব্দের দুটো অংশ পাচ্ছি আমরা, সেই শব্দের মূল অংশ যেটা পাচ্ছি সেটাকে বলছি প্রকৃতি, আর অতিরিক্ত যে অংশটা পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, নেক্সট। এইবার দেখো এই প্রত্যয়টা পড়তে গেলে আমাদের ওই যে বলছিলাম পদটা দরকার জানা, ঠিক আছে? পদটা ভীষণভাবে প্রয়োজন। পদকে তো সাধারণত দুটো ভাগ করছে, একটা নাম পদ, একটা ক্রিয়াপদ। এই দুটো জায়গাটা খুব দরকার। আরো ভাগ করা যায়, আমরা সেদিকে যাচ্ছি না, সময় সংক্ষিপ্ত। আমাদের মূল এই জায়গাটা আসো, পদ যখন আবার আলাদা করে করবো তখন আমরা ডিটেলস জানবো। তো নাম পদ, নাম পদ আমরা একটু আগেই বলছিলাম নাম বোঝাবে, যেখানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর এদিকে হচ্ছে অব্যয়, এই চারটে একসঙ্গে ধরা হচ্ছে নাম পদ। আর বাকি যেটা কাজ করা বোঝায় সেটাকে বলছি ক্রিয়াপদ। ঠিক আছে, এখানে যেমন একটা উদাহরণ দিচ্ছি যে রাজা দোকানে গিয়ে দোকানিকে বই দিতে বলেছিল। এখানে এই বাক্যটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, প্রথম যে পদটা পাচ্ছি এটা কি পাচ্ছি আমরা? বিশেষ বিশেষ্য পদ। তারপরেরটা বিশেষ, তারপর বিশেষ্য, তারপর গিয়ে ক্রিয়া। ক্রিয়া না? অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। ক্রিয়া, অসমাপিকা, সেটা আমরা পরে আসছি, শুধু জাস্ট জেনে রাখি যে ক্রিয়া। তারপর বিশেষ্য, আচ্ছা, প্রত্যেকটার সঙ্গে কিন্তু এখানে বিভক্তি যুক্ত আছে। হ্যাঁ, এবং প্রত্যয় কোথাও কোথাও। ঠিক আছে, বিভক্তি প্লাস প্রত্যয়, সেগুলো আমরা পরে দেখে নেব। বই, দিতে, দিতে বলেছিল, এটা একসঙ্গে, তাহলে কি হবে? ক্রিয়া। তাহলে আমরা একটা বাক্যের মধ্যে যখনই দেখছি অনেক বেশি কখনো বিশেষ্য থাকছে, আবার কোথাও যদি বলি যে ছেলেটি খুব ভালো, তাহলে এবার এখানে ছেলেটি শব্দটা কি পাচ্ছি আমরা? বিশেষ্য। খুব, খুব বিশেষণ, আর ভালোটা বিশেষণ। তাহলে এই যে ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ। ঠিক আছে, তো এই যে বিশেষণ, কোথাও বিশেষণ চলে আসছে, কোথাও বিশেষ্য চলে আসছে, এইগুলো একটু আমাদের জানতে হবে প্রকৃতি এবং প্রত্যয়ের ক্ষেত্রে। নেক্সট চলো, প্রকৃতি এবং প্রত্যয়, যেটা আগে বলছিলাম দুটো ভাগ করে দেখিয়েছিলাম, প্রকৃতিকে দুটো ভাগ করছে, একটা হচ্ছে নাম প্রকৃতি, আর একটা হচ্ছে বা প্রতিপাদিক বলা হয় এটাকে। প্রতিপাদিক কেন? বিভক্তিহীন নাম শব্দকে প্রতিপাদিক বলে। বিভক্তিহীন মানে যেখানে যে নামটা সরাসরি বাক্যে বসছে না, বাইরে থাকছে, সেটাকে বলছি প্রতিপাদিক। আর প্রকৃতি আরেকটা অংশ হচ্ছে ক্রিয়া প্রকৃতি বলছি আমরা। আর প্রত্যয়ের দুটো ভাগ করছে, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় আর একটা হচ্ছে কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয়। ঠিক আছে, এইবার এখানে দেখো এই জায়গায় ভালো করে বুঝবে, নাম প্রকৃতি
আর হচ্ছে তদ্ধিত প্রত্যয়, এই দুটো যোগ করে যে শব্দ তৈরি করছি সেটাকে বলছি তদ্ধিতান্ত পদ। আর ক্রিয়া প্রকৃতি আর কৃত প্রত্যয় এই দুটো যোগ করে তৈরি হচ্ছে কৃদন্ত পদ। তাহলে আবার বলছি, নাম প্রকৃতি বা প্রতিপাদিক সেটা যোগ করে তার সঙ্গে তদ্ধিত প্রত্যয় এইটা যোগ করে তৈরি করছি তদ্ধিতান্ত পদ। তাহলে তদ্ধিতান্ত পদ আর ক্রিয়া প্রকৃতি এবং কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হচ্ছে কৃদন্ত পদ। এবারে উদাহরণটা দেখে নাও পরপর পাশাপাশি বসিয়ে। এই যে প্রথম উদাহরণ দেওয়া ছিল ধার্মিক, শীতল, জমিদার, এই তিনটে কিন্তু কি তদ্ধিতান্ত পদ। আর এর মূল যে অংশ সেটা হচ্ছে নাম প্রকৃতি, আর এর সঙ্গে একটু উল্টে গেছে, এটা হবে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় এটা যোগ হয়ে তৈরি হচ্ছে তদ্ধিতান্ত পদ, মানে নাম প্রকৃতি আর এর সঙ্গে যোগ হচ্ছে তদ্ধিত প্রত্যয়। দেখো পরপর সেগুলো সাজানো আছে, ঠিক আছে। এবার নাম প্রকৃতি কেন? এগুলো দিয়ে নাম বোঝানো হচ্ছে, নাম বোধক পদ তৈরি করছে। কোনগুলো সেই নাম পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়, তাই তো? মনে রাখতে হবে বেশি করে বিশেষ্য, বিশেষণ এইগুলো, ঠিক আছে। সর্বনাম তো একটা নির্দিষ্ট থেকে যায়, আর অব্যয় তো কতগুলো কতিপয় রয়েছে যেগুলো অন্যদেরকে আর কি হেল্প করে, কিন্তু নিজে আকার ও তো এইগুলো থাকছে। তাহলে নাম প্রকৃতির মধ্যে আমরা পাচ্ছি বিশেষ্য, বিশেষণ, ঠিক আছে। এবার সর্বনাম, এটাকে তুমি বসাতে পারো, কম আসবে। আচ্ছা, আর এখানে দেখো যেটা আসছে এইটা হচ্ছে ক্রিয়াপদ তৈরি করছে। কৃদন্ত পদ মানে হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের মূল অংশ, মূল যে অংশ সেটাকে বলছে কি? ধাতু না? ক্রিয়া প্রকৃতি বলছি আমরা, ক্রিয়া প্রকৃতি বলছি, কিন্তু অ্যাকচুয়ালি ধাতু তো। একটু আগেই পড়ে আসলাম, ক্রিয়াপদের মূল অংশ ধাতু, আর অতিরিক্ত যে অংশ সেটা হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে আমাদের প্রত্যয় যেটা পাচ্ছি এক তদ্ধিত প্রত্যয়, যেটা নাম যে শব্দ আছে তার মূল অংশ তার সঙ্গে বসে, আর একটা পেলাম কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয়, যেটা ক্রিয়াপদের যে মূল অংশ অর্থাৎ ধাতু থাকে তার সঙ্গে যুক্ত হয়ে বসে। এই পর্যন্ত কার বুঝতে সমস্যা আছে? নেই? আচ্ছা দাদা বলছি, ক্রিয়া প্রকৃতিকে ধাতু প্রকৃতিও বলা যায় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রিয়া প্রকৃতিকে ধাতু প্রকৃতিও বলতে পারি তো? ক্রিয়া প্রকৃতিকে ধাতু প্রকৃতি, হ্যাঁ। ক্রিয়া প্রকৃতিকে হ্যাঁ ধাতু প্রকৃতি বলা যায়, ঠিক ঠিক আছে। মূল অংশ অ্যাকচুয়ালি, ঠিক আছে, ধাতু। এবার সেটা ধাতু প্রকৃতি তুমি বলতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে দেখো এই বিভক্তি এবং প্রত্যয় আমাদের ভীষণ গোলায়। বিভক্তি এবং প্রত্যয় কিভাবে বসে, কোথায় বসে, ঠিক আছে, সেটা আমাদের একটু বুঝতে হবে। দেখো প্রথমে আমরা একটা দুটোর মধ্যে পার্থক্য লিখেছি, বলছি যে বিভক্তি এটি কোনো শব্দের পরে বসে, প্রত্যয় কোনো শব্দের পরে বসে। বিভক্তির ক্ষেত্রে শব্দের কোনো অর্থের পরিবর্তন হয় না, কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রে অর্থের পরিবর্তন হয়। এরকম একটা উদাহরণ দেখো, এখানে বলছে দোকানে, বলছে রাজা দোকানে গিয়ে দোকানিকে বই দিতে বলেছিল। তাহলে এখানে যে দোকানে গিয়ে, মূল শব্দ কি? দোকান তো,
ওর সঙ্গে এ যোগ হয়ে কি দোকান শব্দটা কি পরিবর্তন ঘটেছে? সেটা কিন্তু পরিবর্তন হয়নি। কিন্তু এখানে যে দোকানই বলছি, তখন কিন্তু দোকানে যে জিনিস বিক্রি করে কেনা মানে বিক্রি করেন তাকে বোঝানো হচ্ছে দোকানি। আমি কি বোঝাতে পেরেছি? দোকান শব্দটা ওর সঙ্গে এ যখন যুক্ত করছি তখন দোকান এ হচ্ছে, সেখানে কিন্তু এই পরিবর্তন হচ্ছে না। মানে আমি যেটা বলতে চাইছি যে মূল শব্দের পরিবর্তন ঘটছে না, কিন্তু দোকানই বলছি তখন কিন্তু মূল শব্দের পরিবর্তন হচ্ছে। তাই এই ইটা হচ্ছে প্রত্যয় আর এটা হচ্ছে বিভক্তি। একইভাবে আমি হাতে বাঁশ নিয়ে হাতিকে খাওয়ানোর জন্য নিয়েছি, হাতিকে খাওয়ানোর জন্য। তাহলে এই যে হাতে, হাত যুক্ত এ, হাতে, এটা হচ্ছে বিভক্তি, আর হাত যুক্ত ই এটা হচ্ছে প্রত্যয়। কারণ হাত মূল শব্দর সঙ্গে ই যোগ করলে পাল্টে যাচ্ছে, একটা জন্তুর নাম তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু ছিল আগে হাত, মানে মানুষের হাত, সেটা বোঝাচ্ছিলাম। ঠিক আছে, এই ক্লিয়ার হলো এখানে? এর সঙ্গে আর একটা পার্ট একটু আসছে, সেটা হচ্ছে ধাত্ববয় প্রত্যয়। দেখো বাংলায় বলছি, বাংলায় বিভক্তি কটি ব্যবহার হয়? বাংলায় কটি বিভক্তি ব্যবহৃত হয় আর কি? কটি বিভক্তি ব্যবহৃত হয় কেউ বলতে পারবে? 4টি। কি কি? 4টি স্যার। স্যার কোথাও 5টি পেয়েছি, কোথাও 7টি পেয়েছি। কি কি? এটা একটু কনফিউশন আছে। কি কি? এ তে অন্তস্থ ও আর শূন্য, এই 5টা। ঠিক আছে, বিভক্তি নিয়ে আমরা আর একটা আলোচনা করে দেবো। প্রত্যয়টা করছি তো সেটা করে নিই, তাহলেই ভালো হবে। ঠিক আছে, করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাই এটা এবার এর সঙ্গে আর একটা আমরা বার করেছি, সেটা হচ্ছে ধাত্ববয় প্রত্যয়। বলছে যে প্রত্যয় ধাতু ও শব্দের উভয় পদের পরে যুক্ত হয়ে নতুন ধাতু গঠন করে তাকে ধাত্ববয় প্রত্যয় বলে। যেমন আ, আ কিন্তু কখনো ধাতুর পরেও বসছে, কখনো শব্দের পরেও বসছে, এরকম ভাবে তৈরি করছে। তার জন্য কিন্তু এটাকে বলছি আমরা ধাত্ববয় প্রত্যয়। ঠিক আছে, মানে কখনো ওই যে আগে তৈরি করলাম যে তোমার হচ্ছে তদ্ধিতান্ত শব্দ বা নাম শব্দ যেটাকে বলছি, আর আরেকটা হচ্ছে ক্রিয়াপদ বলছি, ক্রিয়া তদ্ধিতান্ত পদ আর ক্রিয়াপদ। তো ওই দুটোর ক্ষেত্রেই এমন কোনো তোমার হচ্ছে রয়েছে, প্রত্যয় রয়েছে, দুটো ক্ষেত্রেই ইউজ করা হচ্ছে, তখন কিন্তু সেটা ধাত্ববয় প্রত্যয়ের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্ত থাকছে। আরো কিছু অংশ আছে, যদি আমি সুযোগ পেয়ে যাই। সেটা হচ্ছে এবার মনে রাখার কৌশল। হ্যাঁ, কিভাবে মনে রাখবো, এর আরো অনেক ভাগ আছে। যেমন প্রত্যয়কে ভাগ করা হচ্ছে দুটো ভাগ। কে কে বলতে পারবে দেখি প্রত্যয় দুটো ভাগ? আচ্ছা, আর এই কৃত প্রত্যয় আবার কতগুলো ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সংস্কৃতজাত কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। এবার সেইগুলো কিভাবে আসছে, কিভাবে মনে রাখবো, তার কিছু কৌশল পরের দিন আমি একটু নিয়ে আসবো, অথবা রেকর্ড করে দেবো। ঠিক আছে, বলো এই পর্যন্ত কার বুঝতে সমস্যা রয়েছে? হ্যাঁ তুতুন বলো। হ্যাঁ দাদা, বলছি বেসিক্যালি যেটা প্রবলেম, মানে আমি যতদূর কোয়েশ্চেন পেপার দেখেছি আগের বছরের গুলো, সেখানে অনেকগুলো দেখেছি যে কোনো একটা শব্দ দিয়ে বলেছে, মানে ওই প্রকৃতি দিয়ে, মানে প্রত্যয়টাকে ভেঙে কোনটা হবে, বা কোনো একটা ভেঙে দিয়ে ওটা তো দাদা যদি একটু দেখিয়ে দাও তাহলে বুঝতে সুবিধা হয়। মানে বাকি অংশ আছে যে কোনটা তুমি বুঝবে কিভাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরের একটা অংশ আমি আনবো। বেসিক ধারণা অনেকেরই থাকে না এখানের ক্ষেত্রে, যেমন কোনটা প্রত্যয়, কোনটা প্রকৃতি, কোন অংশ কি, সেই অংশটা যদি তুমি না জানতে পারো তোমার অনেক সমস্যা হবে। এইটা না জানলে পরের অংশটা তুমি কিভাবে পারবে? আমি কি বললাম বোঝা গেল? বলছি স্যার,
বলছি স্যার, এক একটা আমি আগের বছরের প্রশ্নতে দেখলাম যে কোনো একটা শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে লেখা আছে যে প্রত্যয় ভবিত অশুদ্ধি আছে নাকি বের করো, কিংবা এটা কি ধরনের ভুল, মানে এটা তাহলে কি আমাকে পড়তে হবে তার জন্য? কে বলবে? এটা তো বুঝ স্যার ওইটা প্রকৃতি এবং প্রত্যয় দুটো নির্ণয় করতে হবে। তো যদি কোনো একটা শব্দ থাকে তো প্রথমে প্রকৃতিটাকে বের করতে হবে, যে ওটা প্রকৃতিটা নির্ণয় করতে হবে আগে, যে কি কি নিয়মে এই প্রকৃতিটা বের করতে হয় আর তার সাথে কোন প্রত্যয়টা যুক্ত হয় সেটা আমাদের মনে রাখতে হবে। কিছু কিছু কৌশল আছে যে প্রত্যয় এই প্রত্যয়গুলো আছে এই শব্দটার পরে পরে বসবে, হ্যাঁ তাহলে হয়ে যাবে। একদম। মান থাকলে মতু হয় একটা শব্দ আছে, আছে না? বান থাকলে অনেক কোথায় হয়। নতুন ওই বুঝতে পারছো কি কি জিনিস আনতে হবে যে কিভাবে মনে রাখবো, এইরকম কিছু জিনিস আছে। হ্যাঁ দাদা, আমি এটা আসবে পরের দিন। এই কৌশল যে কোনো একটা সাইডে যেতে হবে, যেতে গিয়ে আর এখানে অ্যাকচুয়ালি গুণ বৃদ্ধি সম্প্রসারণ, হ্যাঁ গুণ বৃদ্ধি সম্প্রসারণ বলে একটা সূত্র আছে না, ওই সূত্র ধরে করলে হয়ে যাবে। বেশ, তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আগে আজকে যেটা করালাম সেটা ভালো করে দেখো, আর যারা নতুন করে অনেকদিন মানে টোটালে দেখেনি বা হাত দেয়নি তাদের ক্ষেত্রে হয়তো ধারণা হচ্ছে এবার বই ঘাটতে হবে, বই ঘাটলে তাহলে ক্লিয়ার হবে, বা নোটটা ঘাটতে হবে, ঘাটলে ক্লিয়ার হবে। কিছু জিনিস নোটের প্রথম দিকে নেই, আমি সেইগুলোকে একটু অ্যাড করেছি, এই জন্য পিডিএফটা হয় অ্যাপে দেব, না হলে তোমাদের গ্রুপে দেব, ঠিক আছে? পিডিএফটা আমি যে কোনো এক জায়গায় দিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে, আর কারো কিছু জিজ্ঞাসা আছে? স্যার বলছিলাম যে ক্লাসটা 9:30 থেকে করলে কি অসুবিধা হবে? আমার তো অসুবিধা হবে দাদা, মানে 9টা থেকে একটু জয়েন হতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। মানে আরো লেট করলে এরপরে আমার তো মনে হচ্ছে 8টা থেকে করলে ভালো হয় স্যার। না না, 8টা 9টা থেকে ঠিক আছে, 8টা হবে না স্যার 9:15 থেকে হলেও তাও হবে। আচ্ছা, দেখি যদি একটু ইয়ে করতে পারি। সুমিত কি করা হয়? স্যার এমনি পড়াশোনাই করি, আর একটু একটা স্কুলে যুক্ত আছি তো। তো ওখানে অনলাইনে কাজ করতে হয় নাকি এখন? না না, ও ক্লাস হয় তো 7টা থেকে 9টা অবধি এখানে পড়াতে হয় তো। তো তারপরে ক্লাসটাতে যুক্ত হতে আর কি টাইম 10-15 মিনিট লেগে যায়। ব্যাপারটা হচ্ছে যে আমার এরপরেও ক্লাস থাকে, আমি বলে দিই, এরপরে আমার কখনো কখনো যেমন নেটের ক্লাস থাকে, ঠিক আছে? নেটেদের ওদের ক্লাস নিতে হয়, কখনো আবার পিএসসি, এখন আপাতত পিএসসি স্টপ করে রাখা আছে, পিএসসির কোর্সেও ঢুকে যায়, অনেকটা শেষ হয়ে গেছে ওদের, ওখানে তো সীমিত পরিমাণে সিলেবাস, এবং একটু বুদ্ধি করে করতে পারলে খুব সহজে ওখান থেকে করা যায়, এই জন্য কিছুটা করা আছে, বন্ধ করা আছে আপাতত, কিন্তু ওখানেও আমার ক্লাস নিতে হয়, ঠিক আছে? যার জন্য দাদা বলছি পরে পিএসসি ব্যাচে যদি তোমার মানে ভর্তি হতে চাই, ভর্তি হতে পারবো? হ্যাঁ আফটার এসএসসি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক। ওরা তো 14ই সেপ্টেম্বর ডেট দিয়েছিল ক্লাসের জন্য, পিএসসির মানে পরীক্ষার জন্য, কিন্তু এখনো তেমন কিছু জানা যায়নি। এবার কি করে হবে, সম্ভবই না। সেটাই, ওরা একটা 1 বছরের ডেট শিডিউল করে দিয়েছিল পিএসসির, ঠিক আছে? এবং বিএড যাদের রয়েছে ওখানে একটা অ্যাডভান্টেজ সম্ভবত থাকে, বিএড কমপ্লিট থাকলে, আর ওটা যেহেতু আধা মানে সেই কেন্দ্রীয় ব্যাপারটা থাকে, তো গভর্নমেন্ট স্কুলগুলোর জন্য সুবিধা আছে সব দিক থেকে, হ্যাঁ। তো ওটা, এবং সিলেবাসও কম, এখানে 1/3% তো নেই কোথায় সম্ভবত, তো এই জন্য ওখানেও যদি তোমরা পারলে ট্রাই করে দেখো, একটু সিলেবাসটা নিয়ে টোটালটা একটু ট্রাই করে দেখো, সেটা আপাতত এটা তো হয়ে যাক, তারপরে ঠিক আছে, দেখা যাক কি করে। দুটো যদি মিডিলে ফেলে তাহলে তো তোমাদের চাপ হয়ে যাবে আর কি, অসম্ভব হয়ে যাবে ধারণা। ওটার জন্য আমার একটা জিনিস আমার মনে হয়েছে যে যদি কেউ পিএসসি পড়াশুনো করে, ওখানে নেগেটিভ মার্কিং আছে, এবার ওখানে সিলেবাস এত কম, তুমি যদি পার ডে দিনে 2 ঘন্টা করে পড়ো এবং মক টেস্ট গুলো ভালো করে দাও, তাহলে তোমার একটা তৈরির জায়গা হয়ে যাবে,
মানে এখন ধরে দাদা সব থেকে বড় প্রবলেমের জায়গা হচ্ছে প্রবন্ধ। ও হয়ে যাবে, সমস্যা নেই, কয়েকটা প্রবন্ধ আছে যারা ফর্ম কি ফিল আপ করা হয়ে গেছে পিএসসি? জানা নেই যদিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পিএসসি ফর্ম ফিল আপ তো কি ওইগুলো হয়ে গেছে? না না পিএসসি নিয়ে কথা হচ্ছে না, হয়নি। ও আজ থেকে তো শুরু হয়েছে এসএলএসটি ফর্ম ফিল আপ। কেউ কি করেছো ফর্ম ফিল আপ? সাইডই খোলেনি। বুঝতে হয়ে গেল। দাঁড়াও না, এখনো 4-5 দিন পরে। স্যার বলছি সেটা কি অনুযায়ী হতে পারে? ধরুন যুক্তি মন্তব্যের যে প্রশ্নগুলো থাকে সেই ধরনের কি প্রশ্ন থাকতে পারে? দেয় না কখনো, তবুও বলা তো যায় না, এত পরীক্ষার্থী, ঠিক আছে, এত জনের মধ্যে তাকে নিতে হবে। সবাই যদি সিম্পল কোশ্চেন দেওয়া হয়, এখানে কিন্তু যারা রীতিমতো খাটছে মানে তারা সবাই প্রায় 60 পাবে যদি সিম্পল আগের বছরের মতো প্রশ্ন করে। এবার আমাদের একটা বক্তব্য এটাই যে আমরা সব ধরনের, যেমন আমি একটা কথা বলি, নেটে এরকম হয়েছে যে আমার মনে আছে 2019-এ যখন আমরা শুরু করি, প্রথমবার যা সিলেবাসে এসছে, তারপরে আমরা আমাদের ইনস্টিটিউট থেকে কি করি, বেশ কিছু কোশ্চেন একটু চেঞ্জ করে আমাদের মতো করে দিতে শুরু করি। এবার ওরা সেইগুলো দেখে বলে, যে স্টুডেন্ট গুলো ছিল সেই সময়টাতে, ওরা বলছে স্যার এসব কোথা থেকে দিচ্ছেন, এসব আসবে না, এই ধরনের কোশ্চেন এখনো পর্যন্ত দেয়নি। আমি বললাম ঠিক আছে ছাড়ো, এবং তারপরে ওই কোশ্চেন একদম অ্যাজ ইট ইজ কোশ্চেন হুবাহু তুলেছে, ঠিক আছে, হুবাহু তুলেছে। তারপরে এইবার তখন ওরা আর কিছু বলার সুযোগ পাচ্ছে না। তো এই জন্য আমার মনে হয় যে ভ্যারাইটিস রকমের কোশ্চেন একটু স্বাদ নেওয়া ভালো, ঠিক আছে। সহজ দেবে বলে আমরা সহজভাবে মেনে নিলাম, এরকম করে সহজ কঠিন সব মিলিয়ে মিশিয়ে করলে না, দেখবে যে এই ভয়টুকু কেটে যাবে, যা দেবে তখন করা যাবে, ঠিক আছে। মন্তব্য যুক্তি সাধারণত নেটে দেয়, মন্তব্য যুক্তি, তারপরে ক্রম সাজানো, হ্যাঁ, এখানে শূন্যস্থান পূরণ দিতে পারে, এরকম ধরনের কিছু কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। এই জন্য বলবো যে সবসময়, আমি যা বুঝতে পারছি দাদা, ম্যাক্সিমাম ছেলে মেয়ে পাস করবে, ম্যাক্সিমাম, তুমি দেখে নিও। সমস্যাটা হবে হচ্ছে কি ওই ভাই এখানে যা হবে ওইখানে গন্ডগোল হবে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমরা আমাদের কাজ করি, ফ্রেশ ভাবে যাতে হতে পারি সেই ব্যবস্থা আমাদের ভাবনা চিন্তা করতেই হবে। অন্তত রিটেনে যেন কোনো রকম কম না হয় সেইটা টার্গেট করতে হবে, ঠিক আছে। আমার মনে হয় সেটাই বেস্ট হবে। তো চলো আজকে টাটা, গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার, শুভরাত্রি। গুড নাইট স্যার। গুড নাইট স্যার।